রাজনীতি সাধারণত সরকারের সিদ্ধান্ত, ভোট, আইন এবং তার বাস্তবায়ন বিষয়ে আমরা ভাবি। কিন্তু কখনো কি ভেবেছেন কিভাবে একটি রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের দাবিকে গ্রহণ করে বাস্তবতায় পরিণত হয়? কিংবা জনগণ কিভাবে রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে তোলে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের আলোকপাত করতে হবে অ্যালমন্ডের কার্যগত তত্ত্বের উপর, বিশেষ করে তার ইনপুট এবং আউটপুট কাঠামোর বিশ্লেষণে। ১. প্রথমেই কি ছিল অ্যালমন্ডের ইনপুট আউটপুট কাঠামো? অ্যালমন্ডের তত্ত্ব রাজনীতি বিশ্লেষণের একটি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে। তার মতে, রাজনীতির মূল কাঠামোকে দুটো স্তরে ভাগ করা যায়। ইনপুট ইনপুট জনগণের চাহিদা, দাবি বা রাজনৈতিক অংশগ্রহণ। অর্থাৎ জনগণ কিভাবে রাজনীতি বা রাষ্ট্রের প্রতি তাদের চাহিদা ও প্রত্যাশা তুলে ধরে। আউটপুট আউটপুট সরকার বা রাষ্ট্রের সিদ্ধান্ত যা জনগণের দাবিকে গ্রহণ করে বাস্তবায়িত হয়। এটা হতে পারে আইন প্রণয়ন, নীতি পরিবর্তন কিংবা প্রশাসনিক কার্যক্রম। তবে প্রশ্ন হল, এই ইনপুট থেকে আউটপুটে কিভাবে প্রক্রিয়া চলে? যেমন, আপনি ভোট দিলেন বা প্রতিবাদ করলেন, সেটি সরাসরি কিভাবে সরকারের সিদ্ধান্তে পরিণত হয়? আর কিভাবে আউটপুট আবার জনগণের মধ্যে নতুন দাবি বা আন্দোলন সৃষ্টি করে? ২. ইনপুট ও আউটপুটের দ্বিমুখী সম্পর্ক। অ্যালমন্ডের কাঠামো অনুযায়ী রাজনীতির এই প্রক্রিয়া একপথী নয়। এটি একটি সাইক্লিক্যাল প্রক্রিয়া, যেখানে ইনপুট জনগণের চাহিদা, সরকারের আউটপুট নির্ধারিত সিদ্ধান্ত সৃষ্টি করে এবং সেই আউটপুট আবার নতুন দাবি তৈরি করে। ধরুন, একটি আইন পাস হল, যা জনগণের কাছে অপ্রিয় হতে পারে, ফলে তারা নতুন প্রতিবাদ বা আন্দোলন শুরু করবে। সুতরাং রাজনীতির এই গতিপথ সোজা না, বরং একে একে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটি দ্বিমুখী সম্পর্ক। ৩. সমালোচনার দিকে প্রেক্ষাপট ও সীমাবদ্ধতা। অ্যালমন্ডের কাঠামো অবশ্যই কার্যকর, তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হল এটি একপথী। জনগণের দাবি সরকারের কাছে পৌঁছালেও কখনো কখনো সরকারের আউটপুট জনগণের প্রত্যাশার সঙ্গে মিল না খেলে এটি নতুন দাবি সৃষ্টি করতে পারে, কিন্তু জনগণের অংশগ্রহণ কখনোই নিশ্চিত হয় না। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল, অ্যালমন্ডের তত্ত্বটি পশ্চিমী গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী, যেখানে জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকে। কিন্তু আপনি যদি একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা বা অর্ধ গণতান্ত্রিক রাষ্ট্র চিন্তা করেন, তাহলে সেই প্রেক্ষাপটে এই কাঠামো কার্যকর হবে কিনা তা প্রশ্নসাপেক্ষ। এখানে জনগণের ইনপুট সরকারে পৌঁছানো সম্ভব নাও হতে পারে, এবং সরকার কোন আউটপুটও দেবে না। এছাড়া ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ভিন্নতাও এই তত্ত্বের প্রয়োগে বাধা সৃষ্টি করতে পারে। যেমন, একটি দেশের রাজনীতি ও জনগণের অংশগ্রহণের স্তর অনেক ভিন্ন হতে পারে। ৪. আধুনিক যুগের রাজনীতি, ডিজিটাল প্রভাব। আজকের দিনে ডিজিটাল রাজনীতি এবং গ্লোবালাইজেশন অনেক পরিবর্তন এনেছে। সোশ্যাল মিডিয়া, টুইট, ফেসবুক পোস্টের মাধ্যমে এখন জনগণের দাবি সরাসরি রাষ্ট্রের কাছে পৌঁছাতে পারে, যা আগে ছিল অসম্ভব। এটি তৈরি করেছে নতুন ইনপুট। এখন আর শুধু ভোট বা আন্দোলন নয়, সোশ্যাল মিডিয়ার পোস্টও রাজনীতির অংশ হতে পারে। ধরুন, একটি টুইট বা একটি ভাইরাল ভিডিও সরকারকে আন্দোলনের মুখোমুখি দাঁড় করাতে পারে। তাহলে কি অ্যালমন্ডের ইনপুট আউটপুট কাঠামো এখন বদলে যাবে? আধুনিক রাজনীতির এই ডিজিটাল প্রভাব কি প্রথাগত কাঠামোকে চ্যালেঞ্জ করছে? ৫. বাস্তব উদাহরণ, কৃষক আন্দোলন এবং বাংলাদেশের রাজনীতি। ভারতের কৃষক আন্দোলন তার একটি উৎকৃষ্ট উদাহরণ। কৃষকরা তাদের দাবি জানাতে সোশ্যাল মিডিয়া এবং সশস্ত্র প্রতিবাদ ব্যবহার করেছে। সেই দাবি সরকারের কাছে পৌঁছানোর পর সরকার অবশ্যই সিদ্ধান্ত নিয়েছে, তবে সেই সিদ্ধান্ত জনগণের প্রত্যাশা পূরণে সফল হয়েছে কিনা, এটা আমাদের পরবর্তী প্রশ্ন। এছাড়া বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি, যেখানে জনগণের অংশগ্রহণ কম থাকলেও সামাজিক আন্দোলন এবং নির্বাচন এসবের মাধ্যমে ইনপুট সরকারের কাছে পৌঁছায়, এই বিষয়টি আরও জটিল। এখানে ইনপুট আউটপুটের সম্পর্ক অনেকটাই প্রথাগত রাজনীতি থেকে ভিন্ন। ৬. সমাপ্তি, রাজনীতির ভবিষ্যৎ কি হতে পারে? যতদূর আমরা দেখেছি, অ্যালমন্ডের কাঠামো রাজনীতির প্রাথমিক ধারণা তুলে ধরে, তবে বর্তমান বিশ্বে রাজনীতি অনেক বেশি জটিল ও পরিবর্তনশীল। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রাজনীতির ইনপুট আউটপুটের কাঠামোতে নতুন তোলপাড় শুরু হয়েছে। তবে প্রশ্ন অবশেষে থেকেই যায়, অ্যালমন্ডের তত্ত্ব এখনও আধুনিক রাজনীতি বোঝার জন্য যথেষ্ট? বর্তমান গ্লোবাল রাজনৈতিক প্রেক্ষাপট, প্রযুক্তি,
এবং সামাজিক সংস্কৃতির পরিবর্তন কি এই কাঠামোকে বদলে দেবে?